আজকে এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি কি বলছি, যে হ্যাঁ, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাছে নাকি আপনার রজার খলিল উনি ফোন দিয়েছেন। তো ফোনটা কেন দিয়েছেন এটা নিয়ে হঠাৎ করে যখন ফেসবুকে একটা ছোট্ট দিলাম যে রজার খলিল মোমেন্ট সাহেবকে ফোন দিয়ে, অনেক বুদ্ধিজীবী ঝাঁপাইয়া পড়ছেন, ভাই এটা গোপন কথা, ওই কথা সেই কথা। তো কথা হচ্ছে যে এইসব মাথা মোটা বুদ্ধিজীবী এরা বুঝেই নেই, এরা মনে করছে যে রজার খলিল মোমেন সাহেবরে ফোন দিচ্ছেন মানে হচ্ছে যে এই আওয়ামী লীগের মনে হয় রাস্তায় আনার জন্য বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য রজার খলিল ফোন করছেন। এই ধরনের বুদ্ধি এদের। মূলত এটা ব্রেক করেছেন একজন ভারতীয় সাংবাদিক, এবং উনি যা বলেছেন এগুলোর বিষয়ে আলোচনা করব, এবং কিন্তু কেন ফোন দিতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে একটু জানাই আমি। এটা হচ্ছে যে আপনারা যারা পেপার পত্রিকা পড়েন বা নিউজগুলো দেখেন, তারা সকলেই জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী। বাংলাদেশ হচ্ছে যে 81তম অধিবেশনের সভাপতি হবে, মানে 193টা দেশের যে হয় জাতিসংঘের, এটার সভাপতি পদে পদপ্রার্থী। সুতরাং এই পদপ্রার্থী যখন হয়েছেন, তখন এখানে বাংলাদেশের পক্ষ থেকে পদপ্রার্থী হলে সেখানে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হন, বাংলাদেশ বা স্থায়ী পরিষদের মেম্বার হন কোনো কিছু একটা, সেটাতে সব দেশের সমর্থন লাগবে। মিনিমাম ভোটাভুটি হইলে আপনার ধরেন 60-70% ভোট লাগবে, সেই ভোটে দেয়া হইতে পারে। তো এইটা হইতে গেলে এখন বাংলাদেশ তো চেষ্টা করতেছে গত 2 মাস ধরে, তারেক জিয়া আসার পর থেকে এটা প্রচন্ড চেষ্টা চলতেছে, মানে ফেব্রুয়ারি মাস থেকে এটা চেষ্টা চলতেছে রজার খলিল জাতিসংঘের এই 81তম অধিবেশনে সভাপতি পদটা যাতে পায়, এতে বাংলাদেশের সম্মান উজ্জ্বল হয়। এখন এইটাতে এরা তদবির করে অলরেডি ওনারা একটা কথা বলেছেন খলিল তারা, যে ওআইসি ভুক্ত দেশ যেগুলো আছে এর মধ্যে সৌদি আরব এবং বাহরাইন, আরব আমিরাত, 3-4টা দেশ নাকি ওনাদেরকে কনফার্ম করছে যে ওনাদের পক্ষে, মানে বাংলাদেশের পক্ষে ওরা থাকবে এবং বাংলাদেশের পক্ষে ওরা ভোট দিবে। এখন এই যখন অবস্থা, এরই ভিতরে করলো কি আপনার আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বলতে আমি ইউএস আওয়ামী লীগ এবং ইউএসএ ওখানে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন, এরা সবাই মিলে একটা ফাইল রেডি করলো। এই ফাইলে এই খলিলুর রহমান অতীতে কি কি কাজ করেছে, এই খলিলুর রহমান যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দুষ্ট একজন লোক, এই খলিলুর রহমান যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, যে দলের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলটাকে ব্যান করার জন্য যা যা করেছে, এই পর্যন্ত যতগুলো মব সৃষ্টি করেছে, তিনি আগে অতীতে কখন মার্ডার করেছিলেন এবং কি হয়েছিলেন, এগুলো সবগুলো দিয়ে এই লোককে, বা এমন পরিস্থিতি যেখানে বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না, মবের শিকার হচ্ছে, প্রতিদিন মার্ডার হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা, স্বাধীনতা পক্ষের লোকজন মার্ডার হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা হচ্ছে, সবকিছু দিয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়ে দিয়েছে। এইটা যখন জাতিসংঘকে পাঠাইলো, জাতিসংঘ পাইলো, এরপরে 193টা দেশের সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে, অ্যাম্বাসেডরদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি পাঠানোর পরে স্বভাবতই যখন কোনো একটা রাষ্ট্র কাউকে বলে যে আমার পক্ষ থেকে অমুক নির্বাচন করবে, তখন কিন্তু কেউ এই ধরনের থাকে না যে খুব ভালো সৎ লোক এরকম একজন রাইনা বসানো হয়, দেওয়া হয় যে ঠিক আছে। এখন ওনার বিরুদ্ধে যখন পড়ছে, এখন সবাই একটু কানাঘুষা শুরু হয়ে গেছে, আরে কি হইলো, আরে কি হইলো, আরে কি হইলো। এখন একদম ফাইলিং করে কতজন ছেলে মারা গেছে, কি কি আকাম করছেন, কি কি দুর্নীতি করছেন, ইন্টিম গভর্নমেন্ট থেকে উনি কি কি করছেন, একদম সব বিস্তারিত দিচ্ছেন। তো এখানে খালি আমেরিকার সমর্থন থাকলে হইব না, আমেরিকা, ইউরোপিয়ান এইভাবে সমর্থন থাকলে 193টা দেশ, এর মধ্যে মিনিমাম 80টা দেশের মিনিমাম সমর্থন লাগবে, 70-80টা দেশের যথাসম্ভব মনে হয়, বা 100 দেশের, 150 দেশের, এরকম মানে 60-70% সমর্থন ছাড়া হবে না। এখন ওনারা এটা করার পরে এখন এটা তো মাথায় ধরে গেছে সবার, যার কারণে খলিলুর রহমান বর্তমানে এখন পর্যন্ত আমেরিকাতে আছেন। উনি নাকি আপনার মোমেন সাহেবকে ফোন দিয়েছেন। তো মোমেন সাহেবকে ফোন দেওয়ার কারণটা কি?
হ্যাঁ, মোমেন সাহেবকে ফোন দিতেই পারেন, কারণ মোমেন সাহেবের কিছু রিলেশন অবশ্যই আপনার এই খলিল ভাইয়ের লোকজনের সাথে আছেন। তো এদের কারণে ফোন দিতে পারেন মোমেন সাহেবকে, অথবা লামিয়া মোর্শেদের কারণেও ফোন দিতে পারেন, কারণ লামিয়া মোর্শেদের সাথে ভালো সম্পর্ক মোমেন সাহেবের, সেই হিসাবে ফোন দিতে পারেন। এখন ফোন দিয়ে নাকি ওনার যে কথাটা ছিল, সে কথাটা ছিল যে আপনারা প্লিজ দয়া করে আমাদের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে এই চিঠিটা তুলে নেন, কারণ হচ্ছে যে আপনাদের এই চিঠির কারণে অনেক দেশই এখন আমাদেরকে ভোট দিতে নারাজ হবে, আর এটা যদি হয়ে যায় তাহলে আমরা আর পারবো না। সুতরাং উনি খুব রিকোয়েস্ট করছেন। তখন মোমেন সাহেব নাকি বললেন যে ভাই আমারে বলে তো লাভ নাই, এইটা আপনারে বলতে হবে কারে, এটা আপনারা বলতে হবে ইউএস আওয়ামী লীগকে। ইউএস আওয়ামী লীগের 88 জন মেম্বার আছে, প্রত্যেককে আপনি ফোন করে রিকোয়েস্ট করতে পারেন, যদি ওনারা তুলে নেয় তাইলে তুলে নিতে পারবো। এটা তো আমের তোলার কিছু নাই, কারণ আমি তো কিছু না, মোমেন সাহেব তো সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি তো কিছু না। এটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে, ইউএস আওয়ামী লীগের পক্ষ থেকে এই চিঠি দিয়েছেন এটা। এবং উনি নাকি এটাও বলেছেন যে দেখেন এটার সিদ্ধান্ত, এটা তুলবে তুলবে না, থাকবে থাকবে না, এটা তো নেত্রী সিদ্ধান্ত নিবে। আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নেবে, ওনার বাইরে তো কেউ কিছু করতে পারবে না। এখন কথা হচ্ছে যে উনি এই ফোনটা দিচ্ছেন। দেখেন, বিএনপি এর আগে ক্ষমতায় আসার আগে আওয়ামী লীগের হেন কোনো নেতা নাই যাদেরকে ফোন দেয় নাই, এমন কোনো নেতা নাই, কর্মী নাই যাদের বলে নাই যে আমরা জিতান আমাদের এইবার, আমরা আপনাদের সব করব। যে ধরাটা আওয়ামী লীগ অলরেডি একবার খাইছে, যে ওরা ক্ষমতায় আইসা কিন্তু দেখাইছে খেলা। এখন কথা হচ্ছে যে এখন আপনার খলিলকে এই জায়গায় জিতাইতে বা বাংলাদেশ জিতুক এটা করতে যাইয়া, যে আপনি খলিল সাহেব, আপনার দুর্নীতিপরায়ণ লোক, আপনারে জিতানোর জন্য বিএনপির হেল্প করতে যাইয়া আমাদের ব্যান্ড করে রাখছেন। তা আমাদের ব্যান্ড তোলেন, গিভ অ্যান্ড টেকের বিষয় আছে, গিভ অ্যান্ড টেক, যদি গিভ অ্যান্ড টেক না থাকে তাহলে তো হবে না। কারণ হচ্ছে আপনি প্রতিবার আমাদের সাথে খেলবেন আর আমরা আপনার কথায় ওই লেবন চুস দিলেন আর আমরা চুষতে চুষতে চলে গেলাম, সেটা তো হবে না। তো এ হচ্ছে যে মূল কাহিনী। মূল কাহিনী হচ্ছে জাতিসংঘের 81তম অধিবেশনের ওনারা প্রেসিডেন্ট পদপ্রার্থী, সেইটা যাতে রক্ষা হয় তার কারণেই ওনারা এখন ফোনালাপ যে এটা তুলে নেন, কিন্তু এইটার ওনারা যে তুলে নেওয়ার অনুরোধ জানাইছে, তো এটা কেউ ভাইবেন না যে এটা অনুরোধ জানাইছে মানে এমন যে আওয়ামী লীগের কালকে, না 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 না, এটা বিএনপি এর বিশ্বাস করার নাই। যদি হ্যাঁ এটা করতে পারে, এখন যদি ওরা আমাদের সবকিছু তুলে নেয়, আমাদের ওই যে লাখ লাখ নেতাকর্মীকে ছেড়ে দেয়, যাদেরকে অবৈধভাবে বিভিন্ন মামলায় আটক করে রাখছে, এগুলো যদি ছেড়ে দেয় তাইলে একটা কথা হইতে পারে। এই চিঠিতে কিন্তু আছে, এই চিঠিতে দাবিগুলো আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা হয়েছে, অবৈধ ট্রাইব্যুনালের যে অবৈধ মামলা, অবৈধ রায়, এই রায় বাতিল করতে হবে। আমাদের প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী এই মুহূর্তে মিথ্যা মামলায় জেলে, এদেরকে জেলে রাখছে এই খলিলুর রহমানের সব বিএনপির পরামর্শ এবং ইন্ট্রিম গভর্নমেন্ট। এবং আমাদের ছেলেপেলেদের বিরুদ্ধে এই পর্যন্ত প্রায় আপনার 2 লক্ষের উপরে মামলা হয়েছে, এগুলো তারা যায়। সুতরাং এই জিনিস একটা সবগুলোকে সিনেমা কাটিং এ তুলে দিয়ে পরিষ্কার করে সকলের হাতে তুলে দিয়েছে 193টা দেশের হাতে। তার মানে 193টা দেশ এখন চিন্তা করবে যে যেই লোক বা যেই দেশ নিজের দেশের জনগণের উপর অত্যাচার চালায়, সেই দেশকে কি জাতিসংঘের 81তম অধিবেশনে প্রেসিডেন্ট করা যায় কিনা, বা যদি তাকে করা হয় এর পরবর্তী কনসিকুয়েন্স কি হবে, সে অন্যদের সাথে কি করবে, এটা হচ্ছে যে মূল কাহিনী। না, সেই অর্থে আমি আপনাদের খুব একটা খুশি করতে পারছি না, কারণ সাজিব ওয়াজেদ জয় ভারতে আসছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ নিশ্চিত করতে পারেনি। আমি বলছি তো একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, যে অবস্থা, আসলে সেটাকে শেখ হাসিনা এই মুহূর্তে আগে গুরুত্ব দিতে চাইছে। এই মুহূর্তে নেতৃত্ব বদল, সাংগঠনিক কাঠামো তৈরি করা, এগুলো তো তার কাছে কিন্তু অগ্রাধিকার নেই। এই কারণেই নেই যে তিনি আরো কিছুদিন অপেক্ষা করতে চান। এটা ঘটনা যে তিনি হয়তো এবারে কিছুই ভাবছেন না এমন নয়, ভাবছেন। আপনি জানেন হয়তো জয় বছর খানেকের ওপর হবে যে জয় ভারতে আসেন এর মধ্যে। ফলে এটা আসাটা নিঃসন্দেহে একটা বড় খবর হবে যদি আসেন। কিন্তু আমি আজও ঘনিষ্ঠ মহল থেকে যতটুকু জানতে পেরেছি, নিশ্চিতভাবে আমার কাছে কোনো খবর নেই, আমি জানতে পারিনি। কিন্তু তার আগে অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য,
এই প্রথম, আপনি শুনলে অবাক হবেন হয়তো, যে বিএনপি আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমান, তিনি জাতিসংঘে সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বিরুদ্ধে রয়েছে সাইপ্রাস। এর মধ্যে 82 জন আওয়ামী লীগের আইনজীবী, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীরা একটা লিখিত স্মারকলিপি তারা জাতিসংঘে জমা দিয়েছেন। যেহেতু ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন তিনি মানবাধিকার লঙ্ঘন করেছেন বলে তারা অভিযোগ করছেন, তাহলে এই ব্যক্তির এই ধরনের পদে শোভা পায় না। এখন তারা গতকাল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্মারকলিপি মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন এবং 193টি দেশের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বা হাইকমিশন, যা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূতরা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে এই স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু মানুষ তারা প্রাপ্তি স্বীকার করেছেন কিন্তু মতামত দেননি, কিন্তু তারা এটা পৌঁছে দিতে পেরেছেন। এইটা জানার পর, যেটা আমি আওয়ামী লীগের সূত্রে জেনেছি, এটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে টেলিফোন করেন, তিনি নিউ ইয়র্কে আছেন, এবং বলেন যে এটা বাংলাদেশের জন্য একটা সম্মানের বিষয়, এখানে এটাকে দলগত বিষয় হিসেবে দেখা সঠিক হবে না, এবং এই ব্যাপারটা থেকে আপনারা যদি প্রত্যাহার করে নেন আপনাদের অভিযোগ, তাহলে সেটা ভালো হয়। তিনি তার জবাবে এও বলেছেন, আমি যেটা শুনেছি, আপনাদের প্রত্যেকের উচিত হবে এরপরে এ.কে মমিনের সঙ্গে একটা আলাদা সাক্ষাৎকার নেওয়া, তার হয়তো তিনি আরো বিশদ বলতে পারবেন। তিনি বলেন যে এখানে স্বাক্ষর করেছেন 82 জন, তাহলে আমি একা সরে যাওয়াটা কোনো বড় ব্যাপার না, এবং এটা শেখ হাসিনাকে জানানো হয়েছে, এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত কোনো মন্তব্য বা মতবাদ কিছু দেননি। আর ফলে এই পদটা যদি খুবই গুরুত্বপূর্ণ পদ, বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক একটা পদ, এবং সেই পদের জন্য নিষিদ্ধ দল আওয়ামী লীগ, বাংলাদেশের নিষিদ্ধ, সুতরাং তাকে অনুরোধ করছেন এই দায়িত্ব থেকে সরে যেতে। তাহলে তো নিশ্চয়ই আওয়ামী লীগও বলতে পারে যে আপনারাও আমাদের নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করুন, বা আপনি যে ফোন করেছেন এটা তাহলে আমরা প্রকাশ্যে বলি। আমাকে হিউম্যান রাইটস ওয়াচের মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিউ ইয়র্কে থাকেন, তিনি আমাকে বলেছেন আমাকে উদ্ধৃতি দিয়ে আপনি এটা বলতে পারেন। আর আমি ডক্টর মোমেনকে ফোনে চেষ্টা করেছিলাম, পাইনি। হয়তো পরে চেষ্টা করবো জানার যে বিষয়টা কি। ফলে নিঃসন্দেহে আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা নতুন ব্রেকিং নিউজ, যে এই সাংগঠনিকভাবে আওয়ামী লীগ গঠিত পুনর্গঠিত হলো কি হলো না, কিন্তু পুরনো আওয়ামী লীগের তার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি তারেক রহমানের অনুমতি নিয়ে ফোন করেছেন আশা করি। এবং এখন আমরা জানি না যে এই বিষয়টাতে ভারতের মত কি, সেটা এখনো জানা যায়। তবে ভারতে এসে একান্তে কথা বলেছিলেন অজিত ডোভাল এবং ফরাক্কি, তাদের কোনো বিবৃতিতে এই প্রসঙ্গটি বাংলাদেশের বিবৃতিতে উল্লেখ নেই, ভারতের বিবৃতিতেও নেই। তবে ভারতের বিবৃতিতে বলা হয়েছে যে আন্তর্জাতিক বিষয়ে তারা আলাপ করেছেন। এই বিষয়টা আছে যে এখন আমি যদি অন্যভাবে যে খবর আপনার সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হচ্ছে যে জয় আসছেন, আমার একটাই বক্তব্য থাকে, যে দলটির উপরে নিষেধাজ্ঞা সেই দলটির উপরে আপনি সঙ্গঠনিক কাঠামো করুন বা না করুন, তাতে কি ছিল আমি জানি না। জয় নেবেন, আসা উচিত বঙ্গবন্ধু সদস্য হিসেবে অবশ্যই সারিতে আসা উচিত, কিন্তু যেটা একটা কার্যকরী টিমের কথা আগে ভাবা হয়েছিল, সেটা হচ্ছে যে যারা আছেন বাহাউদ্দিন নাসিম, সালাউদ্দিন নাসিম, এবং নতুন যে যারা তরুণ যুবা নেতৃত্ব যারা রয়েছেন, নফেল এবং আরাফাত ইত্যাদি যারা রয়েছেন, তাদের একটা ভাবনা চিন্তা চলছিল কমিটি তৈরি করার, কিন্তু শেখ হাসিনা কিভাবে থাকবেন তাতে সেটা ছিল না। কেউ বলছিলেন যে 2017 সালে যেরকম ভাবে মুজিব সরকার তৈরি হয়েছিল, যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে রাষ্ট্রপতি রেখে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল, এরকম একটা স্কিম। কিন্তু বর্তমান বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব এবং সেটার জন্য যদি আওয়ামী লীগের নামে না হয়, এটা সিদ্ধান্ত হয়েছে তাদের পার্টি, যে তারা অন্য কোনো নামে, সংগঠনের নামে, হয়তো অন্য কোনো সংগঠনের নামে তারা মানুষের এই দাবিগুলোকে নিয়ে, তাদের যে হেনস্থা হচ্ছে, দুরবস্থা হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে তারা হয়তো রাস্তায় নামবেন এবং আর মনে করছেন যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মানুষ ক্রমেই অশান্ত হয়ে উঠবে এবং যে অশান্তিটা ব্যবহার করতে পারে জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামী যে ব্যবহার করলে সেটা যে বিএনপির পক্ষে শুভকর হবে কি হবে না, আপনাদের লক্ষ্য করে আমরা দেখলাম হতো যে বগুড়াতে তিনি যে ভাষণ দিয়েছেন, ভাষণের সিংহভাগ ছিল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করেই। কিন্তু আওয়ামী লীগকে যদি স্থান না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বিএনপির পক্ষে স্থায়িত্ব, আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলে যাবো, এটা সম্ভব হবে না। বলুন। দাদা দাদা নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং খবর আপনি দিয়েছেন। আমরা কি এরকম ধরে নিতে পারি যে এটা এই খলিলুর রহমান সাহেবের এই নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা যোগাযোগের পথ তৈরি হলো, যেটা একেবারেই গত 2 বছর প্রায় বিচ্ছিন্ন ছিল বলা যায়, এরকম, বা পজিটিভ পলিটিক্স এর একটা ধারা? আপনি যেটা বলছেন যে হয়তো এই যেহেতু আওয়ামী লীগের কাছে বিএনপি রিকোয়েস্ট গেছে, আওয়ামী লীগও তখন এই দেন দরবার উঠা শুরু হলো কেবল, যে নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না। দেখুন, এটা ঘটনা, এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নিঃসন্দেহে এর মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। আগে আমরা শুনছিলাম যে কোথাও হয়তো কোনো চ্যানেলে কোনো কথাবার্তা আলোচনা চলছিল, এবং আজকে নিউ ইয়র্কের যিনি হিউম্যান রাইটস আছেন, তিনি মোহাম্মদ আলী সিদ্দিকী আওয়ামী লীগের গতকাল নেতৃত্ব দিয়েছেন, তিনি আমাকে এটা জানিয়েছেন আগে। তাহলে স্মারকলিপির কপিটা আমাকে দিতে গিয়ে তিনি তখন এই প্রসঙ্গ, আমি বলেছিলাম আমি তো শুনছিলাম যে খলিলুর রহমান বোধহয় দেরি করে ফেলেছেন, এটা বোধহয় নাও হতে পারে। তখন উনি বললেন যে বোধহয় তা নয়, কারণ তা না হলে উনি কেন ডক্টর মোমেনকে ফোন করে বললেন যে আপনারা এই মানে আপত্তিটা প্রত্যাহার করে নিন। আপত্তিটা প্রত্যাহার করে নেওয়ার কথা যখন প্রস্তাব দিচ্ছেন, তার মানে কোথাও তার প্রার্থীপদ হওয়ার বিষয়টা এখনো জীবিত, এখনো ব্যাপারটা রয়েছে। এবং ফলে সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং আমার মনে হয় যে এই সময় একটা বোঝাপড়া গড়ে উঠতে পারলে সব থেকে ভালো হবে কিনা জানি না আমি, কারণ আওয়ামী লীগই বা এক কথায় কোনো কিছু না পেয়ে কি করে এই তাদের অনুরোধটা, ডক্টর খলিলুর রহমানের আবেদনটা মেনে নেবে, যদি না তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা অন্তত প্রত্যাহার করে। তাই না, তারা যে স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপি তাদের আরো দাবি আছে যে জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, এবং বর্তমানে বেশ কিছু জায়গায় এখনো মব ভায়োলেন্স হচ্ছে সেটা বন্ধ করা, এবং বহু জায়গায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী তারা এখনো তাদের উপর কোথাও কোথাও অত্যাচার হচ্ছে স্থানীয়ভাবে, এবং এটা ঘটনা তারা মনে করিয়ে দিয়েছেন যে আমরা কিন্তু 5ই আগস্টের পর সব থেকে বেশি আক্রান্ত হয়েছিলাম বিএনপির দ্বারা, জামায়াতের দ্বারা ততটা নয়। ফলে আমাদের পক্ষে খুব স্বাভাবিক ছিল জামায়াতকে সমর্থন করে বিএনপিকে ঢুকে দেওয়া, কিন্তু সেটা আমাদের আদর্শগতভাবে সম্ভব ছিল না বলে আমরা অত্যাচারিত হয়েও বিএনপির পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা ক্ষমতায় আসার পর সেই প্রতিদান তারা দিচ্ছেন না এবং সেটা ভুলে গেছেন, স্বীকারই করতে চাইছেন। এখন আবার একটা সুযোগ এসছে ডক্টর খলিলুর রহমানের প্রার্থী পদ নিয়ে, জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ পদ নিয়ে। গতকাল একটি আলোচনা ছিল জাতিসংঘে, সে আলোচনা ছিল পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে। এই প্রসঙ্গটা আলোচিত হয়নি, এই সভাপতির পদটা নিয়ে। আমার মনে হয় মহাসচিবের পদটা স্থির হলে তারপরে এই পদটা নিয়ে আলোচিত হতে পারে। ইতিমধ্যে যেটা আরো ইন্টারেস্টিং, খলিলুর রহমান একজনকে ইতিমধ্যেই অ্যাপয়েন্ট করেছেন নিউ ইয়র্কে, যিনি অন্য দেশগুলোর সাথে তার প্রার্থী পদ নিয়ে প্রচার করবেন। তবে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা কিছু ঘটতে চলেছে, যেটা মনে হয় তাহলেই বা তিনি কেন নিয়োগ দেবেন কাউকে।
নিশ্চয়ই তিনি প্রার্থী পদের ব্যাপারে খুব সিরিয়াস, এবং সেক্ষেত্রে প্রয়োজন। কিন্তু তার এই বিরুদ্ধে যে অভিযোগটা জমা পড়েছে, সেই অভিযোগগুলোতেও অনেক গুরুতর অভিযোগ আছে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ফলে সেই অভিযোগগুলো থাকলে একজন এই ধরনের ব্যক্তি সভাপতি হতে পারেন কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে পারে আন্তর্জাতিক মহলে। ফলে আগামী দিনগুলো বেশ আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এখানে আমাদের সজীব ওয়াজেদ কাল গতকাল বৈঠকে সজীব ওয়াজেদ জয়েন্ট নাকি উপস্থিত হওয়ার কথা ছিল, সেই আর কি কেউ বলেছিলেন। শেষ পর্যন্ত যে কোনো কারণই হোক, আমি শুনেছি বোধহয় নিরাপত্তার কারণে তাকে হয়তো জিজ্ঞেস করা হয়েছে, তিনি জাননি। তো তিনি আমেরিকায় ছিলেন, আছেনও। তিনি এখনো ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমি কোনো খবর আমি পাইনি। পেলে অবশ্যই আপনি জানাবেন। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়। আপনাকে এরকম করবে, আপনাকে জানালাম। অবশ্যই গুরুত্বপূর্ণ এবং একটা ব্রেকিং নিউজ। আপনি এর আগে আমাদেরকে একটি ব্রেকিং নিউজ দিয়েছিলেন একবার, আজকে বোধহয় আমরা আরেকটি ব্রেকিং পেলাম। এবং নিঃসন্দেহে জাতিসংঘে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা এবং ডক্টর মোমেনকে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করা, এটা অনেক বেশি সিগনিফিকেন্ট বর্তমান বাংলাদেশের বাস্তবতা। আমি দাদা যেহেতু এত ইন্টারেস্টিং, আমি প্রশ্নগুলো রিপিট করছি আবার। ডক্টর মোমেন কি কনফার্ম করেছেন যে তিনি ফোন পেয়েছেন খলিলুর রহমানের কাছ থেকে? তিনি নিউ ইয়র্কের আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন, এবং তিনি উত্তর দিয়েছেন সেটাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমি এই উত্তরটা দিয়েছি তাকে, যে আমি 82 জন সাক্ষাৎকারীর মধ্যে আমি একজন। ফলে আমার প্রত্যাহার করার কাছে সমস্ত অভিযোগটা প্রত্যাহারিত হয় না। ফলে যদি অনুরোধ করতে হয় তাহলে 82 জনকে আলাদাভাবে অনুরোধ করতে, অথবা যদি শেখ হাসিনা নেতৃত্বে আমরা এই আবেদনটা প্রত্যাহার করছি, তাহলে তখন একটা প্রশ্ন শেখ হাসিনাকেও জানানো হয়েছে। আমি শেখ হাসিনার মতবাদ এখনো জানি, তিনি কি ভাবছেন বিষয়টা নিয়ে সেটা এখনো জানতে পারিনি। এই পর্যায়ে আমি আরেকটা জিনিস একটু জানতে চাই। আমাদের দেশে একটা আলাপ আছে, অনেকে রাজনৈতিক মহলে এটা আলাপ হয় যে ভারতে যারা আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিয়েছেন, ব্যবসায়ীদের নেতারা, তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তারা ভারতেও লাক্সারিয়াস লাইফ লিড করছেন। ভারত কর্তৃপক্ষ তাদের কারো উপরে বিরক্ত, এবং তারা সবাই বাংলাদেশে ব্যাক করুক বা বাংলাদেশে আগের মতো আবার সক্রিয় হোক আওয়ামী লীগে, যে আওয়ামী লীগকে ভারত চাচ্ছে বা সাপোর্ট করছে, সেরকম জায়গায় তারা এটি চাচ্ছে না আওয়ামী লীগের কিছু নেতার ক্ষেত্রে। এরকম কি বিষয়টা সত্য কিনা? এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা অভূতপূর্ব ব্যাপার যে যখন যারা ক্ষমতায় থাকেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে। 18 মাসে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রত্যেক জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অদূর ভবিষ্যতে বিএনপি না থাকলে তখন আছে এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনবেন। মানে ক্ষমতায় এলে যে দুর্নীতি এবং দুর্নীতির অভিযোগটা কতটা সত্য বা অসত্য কি প্রমাণিত হয়েছে সেটা তো এখন, কিন্তু এই ব্যাপারে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে ভারত কেন মতবাদ, ভারত কেন মন্তব্য করবে না? এক। দুই হচ্ছে আপনাকে এটা বলতে জানিয়ে দিই যে বাংলাদেশ থেকে প্রায় ধরুন 1000 খানিক মতো নেতা তারা ভারতে আসবেন। এই সংখ্যাটা কিন্তু সম্প্রতি জানা গেছে অতি কমে গিয়েছে। কেউ হয়তো অন্যত্র গেছেন, খুব উচ্চতলার কর্মী অনেকে কিন্তু বাংলাদেশ ফিরে গিয়েছে। এখন সংখ্যাটা যদি বলি, আপনি শুনেছি আজকে 400 থেকে 450, তার বেশি। কারণ এটার একটা পথ আছে, এরা যে এতকাল আছেন সেটা ভারত সরকার নিয়মিত তাদের ব্যাপারে খোঁজ খবর রাখেন এবং দেখেন যে কে কোথায় আছেন, কে কি করছেন। সেটা করতে গিয়ে জানা গেছে যে এটার একটা ইয়েও আছে, ছোটখাটো একটা আইডেন্টিটি কার্ডও আছে। আইডেন্টিটি কার্ডও ভারত সরকার দিতে পারে। ফলে একেবারে ভারত দেখেছি যাতে অন্যত্র অসুবিধা না হয় সেই সংখ্যাটা কিন্তু আর মানে 400 বেশি আর নেই। ফলে এই যে বিপুল সংখ্যক নেতা যে কথা ছিল, সেই সংখ্যাটা কিন্তু এখন অনেক কম। এখন খুব সিনিয়র মোস্ট নেতারাই রয়ে গিয়েছেন এখানে, যাদের বিরুদ্ধে প্রচুর অনেক অভিযোগ বর্তমান বিএনপি সরকার করেছে। কারণ ফাঁসির আদেশ হয়েছে ছাড়া কোনো কর্মকর্তাও আছে, পুলিশ কর্মকর্তা, তাদের বিরুদ্ধেও ফাঁসির আদেশ হয়েছে। এবং অনেক নেতা যাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করে খুনের মামলা দায়ের করা বিচার চলছে। তবে এক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট আইনি সিদ্ধান্ত না হলে এখন ভারত সরকার বিরক্ত হয়।
তো আমার পক্ষে জানা সম্ভব না, সত্যিটা তাদের কাছেই প্রকাশ করে। আমি আগেও সত্যি কথা স্বামীর সঙ্গে কথা বলে যা বুঝেছি, আমি কোনো বিরক্তির জন্য তারা শোনেনি। একটা সুষ্ঠু সমাধান হোক বিষয়টা, যাতে আওয়ামী লীগকে পুনরায় আবার রাজনীতিতে ফেরত দেওয়া হোক, নেতৃত্ব দেওয়া হোক, সেই বিষয়টা যেন ভারত সরকার আরেকটি দলের সঙ্গে কথা বলে। এটাই হচ্ছে একমাত্র প্রার্থনা বা কামনা করতে পারে। যারা ভারতের থেকে রাজনীতি করা, তাদের কোনো ইচ্ছাটা হচ্ছে বাংলাদেশে গিয়ে রাজনীতি করা। দাদা, আমি সবশেষে আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। এটা হলো আপনাদের বাংলাদেশের নতুন যে ভারতীয় রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন, তিনি একসময় বোধহয় কংগ্রেস করতেন, পরে তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি। আমার তো অনেকের কিউরিয়াসিটি, আমারও এটা কিউরিয়াসিটি, যে ভারত বোধহয় প্রথমবার, আমি জানি না, আমার যতটুকু মনে পড়ে, যে একজন পেশাদার কূটনীতিকের বাইরে একজন রাজনীতিবিদকে রাষ্ট্রদূত নিয়োগ করছে। এটার কারণটা কি? অনেকেই জানতে চান যে এটা কি কারণ। আমার মনে হয় একজন পেশাদার কূটনীতিবিদের অনেক রকম সরকারি বাধ্যবাধকতা দরকার, যেটা একটা রাজনীতিবিদের কাজে। এবং রাজনীতিবিদ অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত সরাসরি দিল্লিতে প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কথা বলে কিংবা অজিত ডোভালের সঙ্গে কথা বলে তাকে সবসময় যে ডিপ্লোম্যাটিক কতগুলো, যেটাকে বলা হয় ডিপ্লোম্যাটিক নাইসিটিস, সেগুলোর জন্য অনেক সময় প্রোটোকল ইত্যাদি থাকে, যেগুলোকে আটকে যেতে হয়। বাংলাদেশের একটা একটা নতুন উদ্ভূত পরিস্থিতি, যে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক মনোভাব বোঝা এবং রাজনৈতিক যিনি তারপর রাজনৈতিক বিষয়টা বোঝা সম্ভব, অনেক বেশি সরকারি ফাইলের মধ্যে আবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে আমার তিনি হয়তো বুঝতে পারবেন যে রাজনৈতিক দলের আশা আকাঙ্ক্ষা, কর্মীদের আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা দলগত অবস্থান কি, দলগুলোর কি পরিস্থিতি, কি অবস্থা, কতটা স্থায়ী, কতটা স্টেবল, কতটা আনস্টেবল ইত্যাদি বিষয়, যেটাকে রাজনৈতিক পক্ষে জানা সম্ভব, তার উপস্থিত বুদ্ধি বা রাজনৈতিক মেধা এবং বুদ্ধিমত্তা, যেটা সরকারি চাকুরের পক্ষে হয়তো করা সম্ভব হতো না। সরকারি আমলা রাজনীতিবিদদের যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমার মনে হয় এটা একটা পরীক্ষা তৈরি করা হচ্ছে। এটা করে লাগাতার এবার কূটনীতিবিদরাই লক্ষ্য করবে বিদেশ থেকে তিনি বাঙালি নন, কিন্তু তিনি বাংলা বলতে পারেন, বাংলা জানেন। তিনি সাংস্কৃতিক মনস্ক লোক, তিনি সেতার বাজান, একটা পাইলট ছিলেন, পাইলটের পরিবার বিমানও চালিয়েছেন। তিনি বিদেশ থেকে পড়াশোনা করে কলকাতা সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক। ফলে তার পড়াশোনা, জ্ঞান, ব্যাপ্তি এই বিষয় এবং যে দুই বাংলার যে সংস্কৃতি, সে সম্পর্কে তার একটা সম্ভব জেনেছে, যেটা যে কোনো কূটনীতিবিদের নাও করতে পারে। প্রণয় বর্মা ছিলেন, তিনি কূটনীতিবিদ, কোনো সন্দেহ নেই, কিন্তু একটা বাঙালি সংস্কৃতি, বাংলা গান তাকে শিখতে হচ্ছে। তিনিও যে হাই কমিশনে অনুষ্ঠান করেছে, বলিউডে ইজি বানিয়েছে, তাই না? তিনি দীনেশ যিনি সেতার বাজান, তিনি গানও গাইতে পারেন, তিনি বাংলা গানও গাইতে পারেন ভবিষ্যতে। এক্ষেত্রে একটা অনেক বেশি রিচ আউট করার যে সম্ভাবনা, সেটা হয়তো অনেক বেশি হতে পারে। সত্যি তিনি হয়তো এই আন্দোলনটা একটা বলবেন, যেখান থেকে বিএনপিরা যেটা বলে যাচ্ছেন বা বলছেন যে আওয়ামী লীগ বলে কোনো দলের আর অস্তিত্ব নেই, কোনো সমর্থন নেই। তিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে সেটা বুঝবেন যে আওয়ামী লীগের সমর্থন, সেই রিপোর্টটার উপর অনেক কিছু ভবিষ্যৎ সম্পর্ক নির্ভর করে। আপনি শুনছেন একতরফা বিএনপি, ফলে আর একটা এবার ভারতের রাজনীতি দিতে পারছি, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে শুনবেন। দাদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে যেটি একটি খুবই তাৎপর্যপূর্ণ ইন্টারেস্টিং খবর পেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার দাদা। আমি দর্শক, আপনারা নিশ্চয়ই একটা গৌতম ভাইয়ের কাছ থেকে একটা দারুণ খবর পেলেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি এখনো বাইরে সফরে আছেন, তিনি ফোন করেছেন আওয়ামী লীগের সময়কার আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনকে, এবং এই ইস্যুটি নিশ্চয়ই
বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনার ঝড় তুলবে। রতন লাহিড়ী, আপনার কাছ থেকে ব্রেকিং নিউজ পাওয়ার জন্য দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাই কথা বলে রাখি, সেটা হচ্ছে যে খবরটা আমি দিয়েছেন যিনি, আমি তার নামও উল্লেখ করেছি। মানে কেউ যেন না বলেন যে আমি বানিয়ে বলছি। আমাকে খবর দিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি হিউম্যান রাইটস ওয়াচের একজন প্রধান নেতা, যিনি দিল্লিতে প্রেস কনফারেন্সে বলেছেন।